আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের আমরা আজকে টাইপ 4 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। আমাদের টাইপ 4 এ আমরা আলোচনা করব ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ নিয়ে। খেয়াল করে দেখো যে আমাদের দেশে এত বেশি জনসংখ্যা, এত বেশি বেকার লোকের সংখ্যা, এর মধ্যেও কিন্তু বেশ কিছু মানুষ রয়েছে যারা হচ্ছে ব্যবসা উদ্যোগ গড়ে তুলতে চায়। এমন কিছু মানুষ রয়েছে যারা ব্যবসা উদ্যোগ গড়ে তুলতে চাচ্ছে, কিন্তু তারা হয়তোবা মনে করতেছে যে আমাদের দেশে ব্যবসা উদ্যোগ গড়ে তোলার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা বা অনুকূল পরিবেশ নাই। তো আমাদের দেশে কেউ যদি ব্যবসা উদ্যোগ গড়ে তুলতে চায় তাহলে তার ফেভারে, তার পক্ষে আসলে কোন কোন উপাদানগুলো কাজ করে বা ব্যবসা উদ্যোগটা গড়ে ওঠার পেছনে আসলে কোন উপাদানগুলো থাকে, ওই জিনিসগুলো নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। এবং এই পর্বে টাইপ 4-এ আমরা আলোচনা করব 56 থেকে 81 সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোই মূলত আমরা আমাদের আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। খেয়াল করে দেখো 56 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে। বলা আছে, একজন সফল উদ্যোক্তা কোনটি আগেই নিরূপণ করেন। একজন উদ্যোক্তা তিনি যখন ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন, ব্যবসা উদ্যোগ গ্রহণ করার সময় তিনি সবার আগে যে জিনিসটা পরিমাপ করার চেষ্টা করেন সেটা হচ্ছে ঝুঁকি গ্রহণ। সবার আগে যে জিনিসটা পরিমাপ করার চেষ্টা করেন সেটা কি? সেটা হচ্ছে ঝুঁকি গ্রহণ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 57-তে। 57 নাম্বার প্রশ্নে কি বলা আছে? বলা আছে যে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ তৈরির জন্য সরকারি পৃষ্ঠপোষকতা কোনটি? দেখো, ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার যে অনুকূল পরিবেশগুলো রয়েছে এর মধ্যে একটা উপাদানের নাম বলতে পারি বা একটা পয়েন্টের নাম আমরা বলতে পারি সরকারি পৃষ্ঠপোষকতা। অর্থাৎ যেহেতু একটা ব্যবসা উদ্যোগ গড়ে উঠতে পারলে সরকারের জন্যও পরোক্ষভাবে অনেক বেশি উপকার হয়, কারণ ব্যবসা উদ্যোগের ফলে আমাদের জাতীয় আয় বৃদ্ধি পায়, জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়, সঞ্চয় বৃদ্ধি পায়, অনেকগুলো কারণ আছে একটা দেশে ব্যবসা উদ্যোগ গড়ে উঠলে সরকারের লাভবান হবার। তো এই জন্য ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার জন্য সরকারও কিন্তু নানানভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, যেই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। তো নিচের অপশনগুলোর মধ্যে আসলে কোনটা সরকারি পৃষ্ঠপোষকতা সেটা আমাদের কাছে জানতে চাইছে। সেটা হচ্ছে সুদবিহীন মূলধন সরবরাহ করা। দেখো, রাস্তাঘাট নির্মাণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, নিয়মতান্ত্রিক পরিকল্পনা, এগুলো যে সরকারকেই করতে হয় এমন না। রাস্তাঘাটের অপশনটা আমরা এখানে নিতে পারি, রাস্তাঘাটটা আসলে সরকার তৈরি করে দেয় বেশিরভাগ সময়, বাট ওইটার চাইতে আসলে সুদবিহীন মূলধন সরবরাহ এই জিনিসটা আসলে মোর অ্যাপ্রোপ্রিয়েট। এই কারণে আমরা অপশন হিসাবে খ নাম্বারটা নিচ্ছি। 58 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে, জনাব মাহবুবুর রহমান পূর্ব জ্ঞান ছাড়াই মাহবুব ফার্মেসি স্থাপন করে বেশ ক্ষতির সম্মুখীন হলেন। জনাব মাহবুবুর রহমান পূর্ব জ্ঞান ছাড়াই, অর্থাৎ তার আগে যেই জ্ঞান ছিল, যেই ধারণা ছিল, মানে আগে থেকেই যে একটা ওটাকে কি বলে অনুসন্ধান করবে যে এই ব্যবসাটা তার জন্য কতটা লাভজনক, তার জন্য কতটা হুমকি হতে পারে, এই এলাকায় ব্যবসায় দেওয়াটা কি তার জন্য লাভজনক কিনা, এক্সট্রা যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো চিন্তা না করেই তিনি কি করে দিয়েছেন, ব্যবসাটা স্থাপন করে ফেলেছেন এবং পরবর্তীতে বেশ ক্ষতির সম্মুখীন হলো। এই যে তিনি যে ক্ষতির সম্মুখীন হইল, এই সঠিক ক্ষতির সম্মুখীন হওয়ার মূল কারণটা কি, তাই না? এই খেয়াল করে দেখো আমাদের 58 নম্বর প্রশ্নে এই যে তিনি ক্ষতির সম্মুখীনটা হইলেন, এই ক্ষতির সম্মুখীন হওয়ার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে তার যে কি বলছে পূর্ব জ্ঞান, তাই না? তার মানে এই কাজ সম্পর্কে তার আগে থেকে কোনো ধারণা নাই। ধারণা নাই মানে তার এই কাজ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, এই কাজ সম্পর্কে তার কোনো শিক্ষা নাই। এবং যেই কাজ সম্পর্কে আমার কোনো ধারণা নাই, যেই কাজ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই, এমন কোনো কাজ যদি আমি করি, এমন কোনো কাজের মাধ্যমে আমি যদি ব্যবসায় স্থাপন করতে চাই, ওইটা কিন্তু আসলে আমার জন্য অনেক বেশি একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, তাই না? তাহলে উত্তর হচ্ছে গ, শিক্ষা ও অভিজ্ঞতার অভাব। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 59 নাম্বার প্রশ্নে কি বলা আছে? বলা আছে ব্যবসায় সর্বদা কি বিদ্যমান থাকে? আমাদের ব্যবসায় যতদিন চলবে,
যতদিন আমার ব্যবসায়ে মুনাফা অর্জনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকবে ততদিন কিন্তু আমার ব্যবসায়ে ঝুঁকি থাকবে। আমার ব্যবসায়ে যতদিন ঝুঁকি থাকবে ততদিন আমি মুনাফা অর্জন করতে পারবো, যতদিন আমি মুনাফা অর্জন করতে চাইবো ততদিন আমার ব্যবসায়ে ঝুঁকি থাকবে, তাই না? আচ্ছা, ৬০ নম্বর প্রশ্নে ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে প্রয়োজন। ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে প্রয়োজন হচ্ছে প্রশিক্ষণ। দেখো, আমরা কিন্তু পুরো ওভারঅল বই থেকে চিন্তা করলে কিন্তু উত্তর দেওয়া কষ্টকর। আমার যে 4টা অপশন রয়েছে এই 4টা অপশনের মধ্যে আমাকে উত্তর খুঁজতে হবে। এখন ব্যবসায়ের জন্য অনুকূল সৃষ্টিতে প্রয়োজন অনেক কিছু প্রয়োজন। টাকা দরকার, পরিশ্রম দরকার, উদ্যোগ দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, কাঁচামালের পর্যাপ্ততা দরকার, দাম কম, অনেক কিছু দরকার, অনেক কিছু দরকার। তো অনেক কিছু ভাবলে আসলে উত্তর করা কঠিন। আমাকে এই অপশনগুলোর মধ্যেই যেহেতু উত্তর করতে হবে, আমাকে ভাবতে হবে শুধু অপশনগুলোর মধ্যেই। তাহলে ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে আমার জন্য দরকার কি? দরকার হচ্ছে প্রশিক্ষণ। কি দরকার ভাইয়া? দরকার হচ্ছে প্রশিক্ষণ। এরপর আমরা ৬০ নম্বর প্রশ্নের পরে চলে যাব প্রশ্ন নাম্বার ৬১। দেখি ৬১ নম্বর প্রশ্নে কি বলা আছে। ওকে, আমাদের প্রশ্ন নাম্বার ৬১তে বলা আছে নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ? নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ? দেখো, ব্যবসায় উদ্যোগ, একটা ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার জন্য যেই উদ্যোগের মধ্যে ঝুঁকি থাকবে, যেই উদ্যোগের মধ্যে মুনাফা অর্জনের একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকবে, তাকে আমরা বলবো ব্যবসায় উদ্যোগ। তাহলে দেখো, বিদ্যালয় পরিষ্কার রাখার চেষ্টা করা এটা একটা মহৎ উদ্যোগ, বাট এটা একটা ব্যবসায় উদ্যোগ না। বিতর্ক প্রতিযোগিতার আয়োজন, এটাও একটা উদ্যোগ, ব্যবসায় উদ্যোগ না। বই পড়া কার্যক্রম গ্রহণ, এটাও একটা উদ্যোগ, এটার ফলে মুনাফা অর্জন বা ঝুঁকি থাকে না। দেখো, এই প্রথম 3টা অপশনে কোনোটার মধ্যেই কিন্তু মুনাফা অর্জন বা ঝুঁকির কোনো সম্পর্ক কিন্তু নাই। কিন্তু বই বিক্রির দোকান স্থাপন, যখনই আমি বই বিক্রি করতেছি তার মানে এখানে আমার মুনাফা অর্জনের একটা ইচ্ছা আছে। যখনই এখানে আমার মুনাফা অর্জনের একটা ইচ্ছা আছে তখনই কিন্তু এখানে একটা ঝুঁকিও কিন্তু আছে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার ৬২। বলা আছে ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সরকারি সহযোগিতা হলো। সরকারি সহযোগিতা, সরকার আসলে কি সহযোগিতা করতে পারে? দেখো, সরকার আমাদেরকে যে সুবিধাটা দেয় সেটা হচ্ছে আমাদের কর রেয়াত করে দেয়, কর মৌকুফ করে দেয়, ইনকাম ট্যাক্সটা মাফ করে দেয়। নতুন ব্যবসায়ের ক্ষেত্রে বা অনেক ধরনের ব্যবসা আছে যে সকল ব্যবসায় সরকার কি করে, একটা নির্দিষ্ট সময়ের জন্য ট্যাক্স ফ্রি করে দেয়, যাতে করে ওই নির্দিষ্ট শিল্পটা বা ওই নির্দিষ্ট ব্যবসায়টা গ্রো করতে পারে, ওই নির্দিষ্ট ব্যবসায়টা যেন বড় হইতে পারে। এই জন্য সরকার কি করে, এই ছাড়টা বা এই সুযোগটা কিন্তু দেয়। এরপর সরকার কি করতে পারে, চাইলে কম সুদে বা বিনা সুদে মূলধনের ব্যবস্থা করে দিতে পারে। আচ্ছা, কম মূল্যে শ্রমিক সরবরাহ, এটা আসলে সরকারের পক্ষে সম্ভব না। তাহলে উত্তর হচ্ছে ১ ও ২। ১ ও ২ আছে হচ্ছে আমাদের ক নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার ৬৩। বলা আছে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ হচ্ছে। ব্যবসায় উদ্যোগ গড়ে উঠবে একটা দেশে বা একটা সমাজে, ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার পেছনে যেই অনুকূল পরিবেশগুলো রয়েছে। দেখো, ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার জন্য আমাদের অবশ্যই আর্থসামাজিক স্থিতিশীলতা থাকা লাগবে। আর্থসামাজিক স্থিতিশীলতা থাকা লাগবে। আমাদেরকে অবশ্যই একটা ভালো, একটা সুষ্ঠু, একটা বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং আমাদেরকে অবশ্যই আমাদের দেশের উন্নত অবকাঠামোগত উপাদান থাকতে হবে। এখন দেখো, অবকাঠামোগত উপাদান বলতে শুধুমাত্র দালান কোঠাকে বোঝানো হয় না। অবকাঠামোগত উপাদান বলতে ওই সকল উপাদানগুলোকে বোঝায় যা আমার প্রতিষ্ঠানের উৎপাদন কার্যের জন্য অতীব জরুরি। যেমন দালান কোঠার কথা বলতে পারি, দালান কোঠার নির্মাণ শৈলীর কথা বলতে পারি, ওই দালান কোঠায় কি গ্যাস, পানি, বিদ্যুৎ, ইন্টারনেটের পর্যাপ্ত সুবিধা আছে কিনা, ওই দালান কোঠার কি নিরাপত্তা ব্যবস্থাটা কেমন, ওই এলাকার রাস্তাঘাটের উন্নয়নটা কেমন, ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, এই সামগ্রিক দিকগুলোকে একসাথে আমরা বলছি অবকাঠামোগত উপাদান, তাই না? তাহলে এই 3টা জিনিসই কিন্তু আমার ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার একটা অনুকূল পরিবেশের উপাদান। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ১, ২ ও ৩। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার ৬৪। ৬৪ নাম্বার প্রশ্নে বলেছে ব্যবসায় স্থাপন ও পরিচালনা কোন ধরনের কাজ? আমি একটা ব্যবসায় স্থাপন করে ব্যবসাটা পরিচালনা করব, এটা কিন্তু ভাই একটা ঝুঁকিপূর্ণ কাজ। এটা কি কাজ? একটা ঝুঁকিপূর্ণ কাজ।
কম ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে কোনটি কম হয়? যেই ব্যবসায়ে ঝুঁকির পরিমাণ কম ওই ব্যবসায়ে মুনাফার পরিমাণটাও কম হয়। আমাদের একটা কথা আছে, যত বেশি ঝুঁকি তত বেশি মুনাফা, যত কম ঝুঁকি তত কম মুনাফা। এন্ড এই যত বেশি ঝুঁকি তত বেশি মুনাফা, এই কথায় উত্তেজিত হয়ে অনেক বেশি ঝুঁকি গ্রহণ করা যাবে না। ঝুঁকিটা অবশ্যই গ্রহণ করতে হবে পরিমিত পর্যায়ে। যেমন আমি ব্যক্তিগতভাবে হয়তোবা সর্বোচ্চ 5 কেজি ওজন ক্যারি করতে পারি, বা আরেকটু বাড়ায় ধরলাম, মনে করো আমি 10 কেজি ওজন ক্যারি করতে পারি। বাস্তবিক অর্থে হয়তোবা আমি এত বেশিও ক্যারি করতে পারবো না। যাই হোক, আমি ধরে নিলাম যে আমি 10 কেজি ওজন ক্যারি করতে পারি, এটা আমার জন্য সর্বোচ্চ। তো আমি যদি ঝুঁকি নিতে চাই, রিস্ক নিতে চাই, আমাকে এই 10 কেজির মধ্যেই থাকতে হবে। আমি এখন এক্সাইটেড হয়ে বললাম ওকে ফাইন, যদি বেশি ঝুঁকি নেই বেশি টাকা পাবো, তাহলে আমি 15 কেজি ওজন ক্যারি করব। আমার পক্ষে কিন্তু সম্ভব না। এই কারণে আমাকে ঝুঁকি নিতে হবে, কিন্তু ওইটা আমার সক্ষমতার মধ্যে। ওইটা হইতে হবে কি, অবশ্যই আমার পরিমিত ঝুঁকি। আচ্ছা, এরপরে আমরা আমাদের 66 নম্বর প্রশ্নটা দেখি। 66 নম্বর প্রশ্নে কি বলেছে? ব্যবসায়ীদের কর মওকুফ ও বিনা সুদে মূলধন সরবরাহ করে কে? দেখো, কর মওকুফ করার ক্ষমতা একমাত্র আছে হচ্ছে সরকারের, কারণ কর আমরা দেই সরকারকে। যদি সরকার মওকুফ করতে চায়, মাফ করে দিতে চায়, সেটা সরকারই করতে পারবে। তাহলে এটাও কিন্তু আমাদের সরকারি পৃষ্ঠপোষকতার একটা অংশ, যে আমাদের ব্যবসায় উদ্যোগের উন্নয়নের জন্য বা ব্যবসায় উদ্যোগগুলো বৃদ্ধির জন্য বিভিন্ন সময় সরকার কি করে, বিভিন্ন ক্ষেত্রগুলোতে বা বিভিন্ন শিল্প ক্ষেত্রে বিনা সুদে মূলধন সরবরাহ করে, অথবা তাদেরকে সাময়িক সময়ের জন্য করটা মওকুফ করে দেয়। 67 নম্বর প্রশ্নে আমরা দেখব কি বলা আছে। বলা আছে যে কোনো পরিকল্পনাকে ব্যর্থতায় পর্যবসিত করতে পারে। আমি যে কোনো একটা পরিকল্পনা করলাম, ওই পরিকল্পনাটা কি হয়ে যেতে পারে, পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে যদি আমরা মাত্রাতিরিক্ত ঝুঁকি গ্রহণ করি। এই কথাটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে একজন ব্যবসায়ীকে অবশ্যই পরিমিত ঝুঁকি গ্রহণ করতে হবে। তার যতটুকু সক্ষমতা আছে, তার যতটুকু অ্যাবিলিটি আছে, ওই অনুযায়ী তাকে ঝুঁকি গ্রহণ করতে হবে, যাতে করে তার ব্যবসায়িক ঝুঁকিটা একটা সহনশীলতার মধ্যে থাকে, যেটাকে আমরা বলছি পরিমিত ঝুঁকি গ্রহণ করা। এবং সে যদি অতি আত্মবিশ্বাসী হয়, দেখো আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতি আত্মবিশ্বাসী থাকা এটা আমাদেরকে প্রায় সময় হিতে বিপরীতে নিয়ে যেতে পারে। এটা আসলে আমাদের জন্য ভালোর থেকে খারাপই বেশি হতে পারে। তো এই অতিরিক্ত ঝুঁকি এবং হচ্ছে আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাস, এই দুইটা কিন্তু আমাদের যে কোনো একটা পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারে। প্রশিক্ষণ এটা একটা পজিটিভ জিনিস, এটা যে কোনো কাজের জন্য আমাদের দরকার। প্রশিক্ষণ থাকলে এটা আমাদের পরিকল্পনার জন্য আরো ভালো হবে। তো আমাদের উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 হচ্ছে ক নাম্বারে, তাহলে আমরা উত্তর হিসাবে গ্রহণ করব ক নাম্বারটা। 68 নম্বর প্রশ্নটা আমরা দেখব। বলা আছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠা, যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠার জন্য কোনটি অপরিহার্য? আমি যদি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে চাই, সবার প্রথম আমার যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে মূলধন, অর্থাৎ টাকা। এই জন্য বলেছে যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠার জন্য কোনটি অপরিহার্য। খেয়াল করে দেখো, তুমি যদি সস্তায় শ্রম না পাও, তুমি কিছুটা বেশি দামে শ্রম নিতে পারবা, অর্থাৎ শ্রমিক কর্মচারী নিয়োগ দিতে পারবা। তুমি হয়তো বা মুখস্থ নির্ভর শিক্ষা দিয়েও কিছুটা তোমার ব্যবসাটা পরিচালনা করতে পারছো। তোমার যদি তাত্ত্বিক জ্ঞান থাকে তাইলেও তো এটা তোমার জন্য ভালো। কিন্তু যেই জিনিসটা একদমই না হইলে না, সেটা হচ্ছে মূলধন। কারণ মূলধন ছাড়া তুমি কখনোই তোমার ব্যবসায়টা স্থাপন করা অথবা পরিচালনা করা কোনোটাই কিন্তু করতে পারবা না। 69 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে আলিফ অষ্টম শ্রেণীতে পড়ে, সে ভবিষ্যতে উদ্যোক্তা হতে চায়, এই ক্ষেত্রে কোন ধরনের শিক্ষা তাকে সহযোগিতা করতে পারে? খেয়াল করে দেখো, আলিফ অষ্টম শ্রেণীতে পড়ে, তিনি ভবিষ্যতে একজন উদ্যোক্তা হতে চান, এক্ষেত্রে তাকে কোন জিনিসটা বেশি সহযোগিতা করতে পারে? সেটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা। খেয়াল করে দেখো, বৃত্তিমূলক শিক্ষাকে আমরা আরেক কথায় বলতে পারি হচ্ছে কারিগরি শিক্ষা। আমি যদি কোনো একটা উদ্যোক্তা হতে চাই, উদ্যোক্তার সবচাইতে বড় মূলধন হচ্ছে তার নিজস্ব দক্ষতা। আমি যেই ব্যবসায়ের একজন উদ্যোক্তা হব, আমাকে ওই ব্যবসায়ের কার্যক্রম সম্পর্কে, ওই ব্যবসায়ের অপারেশনগুলো সম্পর্কে আমার একটা পূর্ণ ধারণা থাকতে হবে। যখন ওই ব্যবসায়ের সম্পর্কে আমার একটা পূর্ণাঙ্গ ধারণা আমার মধ্যে থাকবে, তখন কিন্তু যে কোনো একটা কাজই আমি খুব সহজেই
করতে পারবো। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার ৭০ নাম্বার প্রশ্নে বলা আছে ব্যবসায় উদ্যোগের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো যায়। ব্যবসায় উদ্যোগের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো যায় কিভাবে? আমরা যদি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটাই, আমরা যদি ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাই যে আমাদের চাকরির চাইতেও ব্যবসায় ভালো, ব্যবসায়ের কি কি সুবিধাগুলো রয়েছে, চাকরির কি কি অসুবিধা রয়েছে, আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ব্যবসায়গুলো কেন দরকার, এই জিনিসগুলো যদি আমরা ভালোভাবে প্রচার করতে পারি, প্রসার করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্যই ভালো হবে এবং শিক্ষার্থীদেরও কি হবে, ব্যবসায়ের প্রতি অনেক বেশি আগ্রহ বৃদ্ধি পাবে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ১ ও ২। ১ ও ২ আছে হচ্ছে ক নাম্বারে, তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। চলে যাব আমরা তার পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার ৭১। বলা আছে কোনটি উন্নত অবকাঠামোগত উপাদানের বহির্ভূত, উন্নত অবকাঠামোগত উপাদানের অন্তর্ভুক্ত না। উন্নত অবকাঠামোগত উপাদান না কোনটা? সেটা হচ্ছে কর মৌকুফ করা। দেখো এই সবগুলোই আমাদের সরকারি পৃষ্ঠপোষকতার অংশ, কিন্তু গ্যাস, পানি, বিদ্যুৎ, যাতায়াত এগুলো হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতার অবকাঠামোগত উপাদানের অংশ, অবকাঠামোগত উপাদানের অংশ। আর কর মৌকুফ এটা আসলে অবকাঠামোগত উপাদানের অংশ না। ৭২ নম্বর প্রশ্নে বলেছে কোনটি নির্বাচনে অবকাঠামোগত সুবিধার প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন। কোনটি নির্বাচনের ক্ষেত্রে অবকাঠামোগত সুবিধার প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন? সেটা হচ্ছে স্থান নির্বাচন। দেখো ব্যবসায়ের স্থান বা ব্যবসায়ের অবস্থান এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা ব্যবসা প্রতিষ্ঠান যেই এলাকা বা যেই অঞ্চল বা যেই দেশে গঠিত হবে, ওই এলাকা, ওই অঞ্চল, ওই দেশের অবকাঠামোগত সুবিধাটা কেমন, ওই এলাকায় আমার পণ্যের চাহিদা কেমন, ওই এলাকায় শ্রমিকদের জীবনযাত্রার মান কেমন, এই সকল কিছু চিন্তা করে আসলে আমাকে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে হয়। যেমন দেখো খুব একটা হিন্দু ঘনবসতি এলাকায় যদি কেউ গরুর মাংসের দোকান দেয়, আমরা নিশ্চিতভাবে বলতে পারি তার ব্যবসায় লস ছাড়া আর কোনো কিছুই কিন্তু হবে না, তাই না? তার কারণ ওই নির্দিষ্ট পণ্যের চাহিদাটা ওই এলাকা বা ওই অঞ্চলটাতে কিন্তু নাই। আবার তুমি দেখবা বিভিন্ন সুপার শপগুলোতে, বিশেষ করে তুমি যদি জুতার দোকানগুলোতে দেখো, বাটা, অ্যাপেক্স বা অন্য যে কোনো দোকানে তুমি যদি দেখো, তুমি দেখবা কি যে মিরপুরে যেই ধরনের জুতা পাওয়া যায় ওই ধরনের আউটলেটে কিন্তু এর চাইতেও বেশি দামে জুতা পাওয়া যায়, তাই না? তাহলে আমার অবকাঠামোগত সুবিধাটা দেখতে হয় কখন? যখন হচ্ছে আমি ব্যবসায়ের অবস্থান বা স্থান নির্বাচন করতে চাই। আচ্ছা, এরপরে আমরা ৭৩ নম্বর প্রশ্নটাই দেখি। বলা আছে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের অন্তর্ভুক্ত। ব্যবসায় উদ্যোগ গড়ে উঠতে পারে এইরকম যেই পজিটিভ যে এলিমেন্টগুলো আছে, আমাদের পক্ষের যে উপাদানগুলো আছে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা, উন্নত অবকাঠামোগত উপাদান এবং প্রশিক্ষণের সুযোগ। তাহলে ১, ২ এবং ৩। উত্তর কি হবে? ১, ২ এবং ৩, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার ৭৪। বলা আছে ব্যবসায় উদ্যোগে অনুকূল পরিবেশ সৃষ্টিতে কোনটি সরকারি পৃষ্ঠপোষকতার অন্তর্ভুক্ত। ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সরকারি পৃষ্ঠপোষকতার অংশ কোনটা? দেখো বিনা সুদে বা স্বল্প সুদে মূলধন সরবরাহ করা, এটা কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার একটা অংশ, তাই না? আচ্ছা, এরপরে দেখো ৭৫ নম্বর প্রশ্নে কি বলা আছে। প্রশ্ন নাম্বার ৭৫-এ বলা আছে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ তৈরির জন্য অবকাঠামোগত উপাদান কি? ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ তৈরির জন্য অবকাঠামোগত উপাদান হচ্ছে গ্যাস সরবরাহ করা। দেখো আমি আগেই বলেছি অবকাঠামোগত উপাদান বলতে আমরা যে একটা দালান কোঠাকে বোঝাই, ব্যাপারটা এরকম না। আমরা অবকাঠামোগত উপাদান বলতে একটা সামষ্টিক জিনিসকে বোঝাই, যেমন এমন একটা ভবন, এমন একটা জায়গা, এমন একটা এলাকা যেখানে গ্যাস, পানি, বিদ্যুৎ, ইন্টারনেট এগুলোর একটা নিরবিচ্ছিন্ন সুবিধা আমরা পাবো, আমরা একটা নিরাপত্তার একটা সুবিধা পাবো, আমরা সুন্দর একটা যাতায়াতের ব্যবস্থা পাবো। এগুলো সবগুলো মিলেই কিন্তু আমাদের জন্য একটা অবকাঠামোগত সুবিধা আমরা বলি, তাই না? আচ্ছা, ৭৬ নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে। বলা আছে
পদ্মা সেতু নির্মাণের ফলে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার ক্ষেত্রে কোন ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার ক্ষেত্রে কোন অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে? আমাদের যে পদ্মা সেতু গড়ে উঠেছে এটা আমাদেরকে কি করে? আমাদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে, তাই না? দক্ষিণবঙ্গের সাথে আমরা এখন খুব সহজেই কি করতে পারি? যোগাযোগ করতে পারি, আমরা যাতায়াত করতে পারি। তো এই যে যাতায়াতের সুবিধা বা উন্নত, ওটাকে কি বলে, উন্নত যাতায়াত ব্যবস্থা বা উন্নত সড়ক ব্যবস্থা, এটা কিন্তু অবকাঠামোগত উপাদানের মধ্যে পড়ে। এই জন্য এটার উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 77। বলা আছে যে কোনো ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করার জন্য কোনটি প্রয়োজন? যে কোনো ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করার জন্য কোনটি প্রয়োজন? সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে পর্যাপ্ত মূলধন। তার কারণ অর্থ ছাড়া আমার যতই আইডিয়া থাকুক, আমি যতই পরিশ্রম করার মানসিকতা রাখি না কেন, আমি কিন্তু আমার কাজটা সুন্দরভাবে করতে পারবো না, আমার কাজে আমি সফল হইতে পারবো না যদি আমার কাছে পর্যাপ্ত পরিমাণের অর্থ বা টাকা না থাকে। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 77-এর ঘ। এরপর আমরা চলে যাব 78 নম্বর প্রশ্ন। বলা আছে বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত ব্যবসায় উদ্যোগের কি ধরনের সুবিধা? বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত এটা ব্যবসায় উদ্যোগের অবকাঠামোগত একটা সুবিধা, তাই না? বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট এগুলো সবই আমার অবকাঠামোগত উপাদানের অন্তর্ভুক্ত। 79 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে অবকাঠামোগত উপাদান কোনটি? এই কিছুক্ষণ আগে আমরা বললাম বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, যাতায়াত ব্যবস্থা এগুলো সবই তো কি আমার উন্নত অবকাঠামোগত উপাদান, তাই না? তাহলে এই 79 নম্বর প্রশ্নের উত্তরও কি হবে? ঘ, বিদ্যুৎ এটাও কি একটা অবকাঠামোগত উপাদান, তাই না? আচ্ছা, ব্যবসায় উদ্যোগের সাথে কিসের সম্পর্ক সর্বদা বিদ্যমান? ব্যবসায় উদ্যোগের সাথে সর্বদা ঝুঁকির সম্পর্ক বিদ্যমান। তার কারণ আমরা যেহেতু ব্যবসায় উদ্যোগের মাধ্যমে মুনাফা অর্জন করতে চাই, এবং এই যে আমি মুনাফা অর্জন করতে চাচ্ছি, মুনাফা অর্জন করতে চাইলে আমাকে অবশ্যই ঝুঁকি গ্রহণ করতে হবে। তো এই যে ঝুঁকি, এটা কিন্তু ব্যবসায়ের সাথে সবসময়ই থাকবে, কারণ আমি ব্যবসা উদ্যোগ গ্রহণ করলে মুনাফা করতে চাইব, এবং মুনাফা করতে চাইলে আমাকে অবশ্যই ঝুঁকি গ্রহণ করতে হবে। আচ্ছা, 81 নম্বর প্রশ্নে আমির আলী তার কাপড়ের ব্যবসায় 2022 সালে 1 লক্ষ টাকা মুনাফা আশা করেছিলেন, কিন্তু বাস্তবে 80,000 টাকা মুনাফা হয়েছে। এটি তার ব্যবসায়ের কোন ধরনের ঝুঁকি? এটি তার ব্যবসায়ের একটা আর্থিক ঝুঁকি। খেয়াল করে দেখো, আমার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যদি কোনো পার্থক্য হয় সেটাকে আমরা ঝুঁকি বলি। প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে পার্থক্য সেটাকে আমরা ঝুঁকি বলি। তো আমার প্রত্যাশা ছিল আমি 1 লক্ষ টাকা মুনাফা অর্জন করব, কিন্তু প্রকৃতপক্ষে আমার মুনাফা অর্জিত হয়েছে 80,000 টাকা। এই যে 20,000 টাকা মুনাফা কম হইল, এটা হচ্ছে আমার জন্য একটা আর্থিক ঝুঁকি, তাই না? তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, আমরা কিন্তু টাইপ 4 এটা খুবই সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছি। আমার পক্ষে যতটুকু ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব ছিল আমি তার সর্বোচ্চটা চেষ্টা করেছি। তোমাদের কাজ হচ্ছে তোমরা ক্লাস করার সময় একই সাথে ক্লাস এবং এমসিকিউ প্রশ্নগুলো বই থেকে পড়ে ফেলবা। এরপরে যদি ক্লাসে কোনো সমস্যা মনে করো, কোনো কিছু বুঝতে অসুবিধা মনে করো, আমাদেরকে জানালে আমরা ওইটা তোমাদেরকে সমাধান করে দেওয়ার ব্যবস্থা করে দিব। তো আমরা ইনশাল্লাহ আগামী পর্বে আমরা টাইপ 5 থেকে আলোচনা করব। তোমরা যারা এই টাইপ 4 এর ক্লাসটা মনোযোগ দিয়ে করলা, তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।